কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা এলসিসি 2 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ আবশ্যিক বাংলা কম্পালসারি সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে বারণী, মুরলা ও রোমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। অবশ্যই তোমরা ভালোভাবে এই প্রশ্ন দুটি প্র্যাকটিস করবে এবং এই প্রশ্ন দুটির উত্তর তোমরা খাতায় নোট ডাউন করে নিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে 4টি বড় 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনও দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে বারণী, মুরলা ও রোমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। মেঘনাদ বধ কাব্যে মধুসূদন মূল কাব্যের বৈচিত্র্য সাধনে বিভিন্ন সময় উপকাহিনী সৃষ্টি করেছেন। বারণী, মুরলা, রোমাকে কেন্দ্র করে, এখানে স্পেলিংটা ভুল আছে, রোমা হবে, রোমাকে কেন্দ্র করে তেমনই একটি উপকাহিনী প্রথম স্বর্গে গড়ে উঠেছে। রামায়ণের বারণী, মুরলা চরিত্রের উল্লেখ নেই। ভগবতীর উত্তরাম চরিতে মুরলা নামক এক চরিত্রের সন্ধান পাওয়া যায়। বরুণের পত্নীকে বরুণানী বলা হয়। মধুসূদন শ্রুতি সৌন্দর্য রক্ষা করতে বারণীকে গ্রহণ করেছেন। মধুসূদন মিল্টনের কোমাস কাব্যের স্থাবিনা চরিত্রের আদর্শে বারণীর সৃষ্টি করেছেন মধুকবি। গ্রিক দেবীকে তিনি হিন্দু দেবীর পোশাকে সজ্জিত করে তুলেছেন। তবে বারণী, মুরলা, রোমার কথোপকথন একান্তভাবেই মধুসূদনের নিজস্ব সৃষ্টি। মূল কাহিনীর পূর্ণতা দানে এবং পাঠক্রমণের ক্লান্তি দূরীকরণ এই উপকাহিনীর গুরুত্ব অপরিসীম। বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রাবণ প্রতিজ্ঞা করে বললেন, ওরাবণ ওরাম বা হবে ভব আজি। বীর রাক্ষস সৈন্যদের পদভারে সনলা লঙ্কা কেঁপে উঠল। দারুণ রোষে গর্জন করে উঠল সমুদ্র। জলের তলায় স্বর্ণপদ্ম বনে সমুদ্রে রানী রূপসী চুল বাঁধছিলেন। বারণী সেই প্রাসাদও কেঁপে উঠল। বারণী তখন সখী মুরলাকে জানালেন পবনদেব চুক্তি ভঙ্গ করে নিশ্চিত পুনরায় যুদ্ধ করতে আসছেন। মুরলা বললেন পবনদেব কোনো কিছু করেননি, রাক্ষসরাজ রাবণের সৈন্যদের পদভারে সমুদ্র কেঁপে উঠেছে। বারণীর স্মৃতিপটে রাম রাবণের যুদ্ধের ছবি ভেসে উঠল। যথাযথ খবর জানতে বারণী স্বর্ণালয়ে দেবী বিষণ্ণ হৃদয়ে বসে আছেন। মুরলা দেবীর শ্রীচরণে প্রণিত জানালেন। তিনি মুরলার কাছে সখী বারণীর সংবাদ জানতে চাইলেন। সমুদ্রের তলায় কমলার পিঠে যে পদ্মফুলটি ফুটেছিল সেটি দেবীকে উপহার দিয়ে মুরলা বললেন বারণী যুদ্ধ সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রোমা লঙ্কার ভীষণ সংকটের কথা জানিয়ে বললেন রাবণের বীরপুত্র বীরবাহু, কুম্ভকর্ণের মতো বীরেরা মারা গেছেন। লঙ্কার আকাশে বাতাসে পুত্রহারা মাতা এবং স্বামীহারা স্ত্রীদের ক্রন্দন শোনা যাচ্ছে। দেবীর এই ক্রন্দন কিছুতেই সহ্য হচ্ছে না। কে যুদ্ধযাত্রা করেছেন জানতে রাক্ষসবালার ছদ্মবেশ নিয়ে রোমা এবং মুরলা পথে বেরিয়ে পড়লেন। পথে দেখা গেল অজস্র সৈন্য। রোমা তখন বিরূপাক্ষ কালনেমি তালঝঙ্গার মতো সেনাদের পরিচয় দিয়ে জানালেন লঙ্কা বিরহীন হয়েছে। দুটি মুরলা তখন রাক্ষসকুলের সিংহ। মেঘনাদের নাম করে জানতে চাইলেন তিনি কি যুদ্ধে নিহত হয়েছেন। রোমা জানালেন মেঘনাদের কাছে হয়তো বীরবাহুর মৃত্যু সংবাদ অজ্ঞাত আছে। মেঘনাদ নিশ্চিত প্রমোদ উদ্যানে আনন্দে বিরাজ করছেন। দেবী সত্তর মুরলাকে বারণীর কাছে চলে যেতে বললেন। তিনি শীঘ্র স্বর্ণালঙ্কা ত্যাগ করে স্বর্ণাধামে যাত্রা করলেন। প্রাক্তনের ফল ফলানোর জন্য ইন্দ্রজিৎকে আনতে তিনি এখনই গমন করবেন। পরবর্তীতে বলা হয়েছে দেবী শ্রীচরণে প্রণাম নিবেদন করে মুরলা রূপসী বিদায় নিলেন। রোমা মেঘনাদ ধাত্রী প্রভাসার রূপ নিয়ে
প্রমোদ উদ্যানে গিয়ে হাজির হলেন। সেখানে যখন নৃত্য গীত চলছে, মেঘনাদ ধাত্রী মাতাকে দেখে আসন ছেড়ে এগিয়ে এসে যথাযথ সম্মান প্রদর্শন করে হঠাৎ প্রমোদ উদ্যানে আসার হেতু জানতে চাইলেন। ছদ্মবেশী দেবী তখন জানালেন, মেঘনাদের ভ্রাতা বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন। দেশে ঘোর সংকট, এখন মেঘনাদের আনন্দে নিমগ্ন হয়ে বসে থাকার সময় নয়। মেঘনাদের স্বরে রামচন্দ্র মরে বেঁচেছেন। এখন মেঘনাদ তাড়াতাড়ি লঙ্কায় গিয়ে রাক্ষসকুলের মান সম্মান রক্ষা করুন। সঙ্গে সঙ্গে ফুলের মালা ছিঁড়ে নিজেকে ধিক্কার দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠলেন ইন্দ্রজিৎ। পরবর্তী বলা হয়েছে, বারুণী মোরলা রোমার কথোপকথনের মাধ্যমে আসন্ন ভয়ঙ্কর যুদ্ধের পূর্বাভাস দেওয়া হয়েছে। রোমার কথা রাবণের ক্রমিক পতনের চিত্র পরিস্ফুটিত হয়ে উঠেছে। লঙ্কার শোচনীয় পরিণতির আখ্যান মেঘনাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই উপকাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূল আখ্যানের পরিণত মুখী যাত্রার জন্য মেঘনাদের লঙ্কায় ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন ছিল। মেঘনাদ বধের ভূমি তৈরি করতেও উপকাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সব দিক থেকে বিচার করলে দেখা যায় উপকাহিনীর শিল্প, সার্থকতা ও অপরিসীম। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের বারুণী, মোরলা ও রোমার উপকাহিনী নিয়ে আলোচনা করা হলো। এবার পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, অধিষ্ঠাত্রী দেবীর কাছে মধুকবি অমর কাব্য রচনা প্রার্থনা করে। রাজসভায় শোকস্তম্ভ রাবণের বর্ণনা দিয়েছেন এবং রাজসভার বর্ণনা দিয়েছেন। পরবর্তী বলা হয়েছে, হেমকূট পর্বতের মতো তেজদীপ্ত রাবণ রাজা সোনার সিংহাসনে বসে আছেন। তাকে বেষ্টন করে আছেন শত শত পাত্রমিত্র সভাসদ। স্ফটিক গঠিত তার রাজসভায় নানা রত্নরাজি শোভা পাচ্ছে। শ্বেত, রক্ত, নীল, পীতবর্ণের সারিবদ্ধ সব স্তম্ভ উঁচু স্বর্ণ ছাঁদকে ধরে রেখেছে। মুক্তা, পদ্মরাগ, মরকত, হীরা প্রকৃতির রত্নগুলি ঝালরে ঝুলছে। সুন্দরী কিঙ্করী চামর দোলাচ্ছে, ছত্রদার ছাতা ধরে আছে। সুগন্ধ বাতাস বইছে, মনোহর বাঁশির স্বর ভেসে বেড়াচ্ছে। কবি বলেছেন গৌরবের দিক থেকে ইন্দ্রপ্রস্থের চেয়েও শ্রেষ্ঠ হলো রাবণের রাজসভা। পরবর্তী বলা হয়েছে, সামান্য কথায় রাবণের রাজসভার ঐশ্বর্যকে কবি অতুলনীয় ভাষায় পরিস্ফুটিত করেছেন। এমন ঐশ্বর্য মাঝে দুঃখ বেদনাহত রাজাকে উপস্থিত করে অপ্রত্যাশিতের অভিঘাতজনক চমকের সৃষ্টি করেছেন কবি এবং এর ফলে নাটকীয়তার সৃষ্টি হয়েছে। এমন সবাই বসে পুত্রশোকে রাবণ ঝরঝর করে কেঁদে চলেছেন। দূতের মুখে পুত্রের মৃত্যু সংবাদ শুনে শোকাকুল রাবণ বিস্মিত হয়েছেন। বিশ্ব সংসারে বসেই রাজা রাবণ উপলব্ধি করেন এবং বলেন, এ হেন সবাই বসে রক্ষকুলপতি বাক্যহীন পুত্রশোকে। এই রাজসভাতেই একসময় মৃদু ক্রন্দন ধ্বনির সঙ্গে ভেসে এসেছে নূপুরের কিঙ্কিণী রব। সঙ্গিনীদের নিয়ে আলুথালু বেশ সবতলে প্রবেশ করেছেন বীরবাহুর মাতা চিত্রাঙ্গদা। সবাই শোকের ঝড় বয়েছে, রাজসভায় ম্লান হয়ে পড়েছে। রাবণ জানেন দেশে ও জাতির বিপদে রাজার পক্ষে কোনো দুর্বলতা শোভনীয় নয়, কিন্তু তিনি যে পিতৃসত্তাকেও ভুলতে পারেন না। রাজা রাবণ এবং পিতা রাবণ কঠোরে কোমলে গোড়া রাবণের ব্যক্তিত্ব ও চরিত্রের মাহাত্ম্যের সঙ্গে সঙ্গীত রক্ষা করতে এবং রাবণের ট্র্যাজেডিকে যথাযথভাবে উপস্থিত করার ক্ষেত্রে স্বর্গের সূচনায় ঐশ্বর্যময় জাঁকজমকপূর্ণ রাজসভার বর্ণনা যথেষ্ট শিল্প তাৎপর্য বহন করেছে। একদিকে বনবাসী রামের সংগ্রাম, অন্যদিকে রাবণের ঐশ্বর্যের প্রকাশ সুন্দরভাবে বৈপরীত্য প্রকাশ করেছে। রাজসভার ঐশ্বর্যময় দীপ্ত প্রকাশের মধ্য দিয়ে কবি লঙ্কার ঐশ্বর্যকে প্রকাশ করতে পেরেছেন, আর সেজন্য আলাদা করে লঙ্কার ঐশ্বর্য পরিচয় দেওয়া প্রয়োজন হয়নি। সুতরাং আমরা বলতে পারি কাব্যের শিল্প সার্থকতায় রাজসভার বর্ণনার গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নেবে। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।